গুড ইভিনিং। আবার একটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোদের সঙ্গে। আমি আপাতত ৩টে ক্লাস আমি নিয়েছি। এটা আমার চতুর্থ ক্লাস। তো ৩টে ক্লাসের ভিডিও আমি দিয়ে দিয়েছি। যাদের অসুবিধা হবে তারা আমি লিঙ্কগুলোতে আমি ডিসক্রিপশনে শেয়ার করেছি। তো লিঙ্ক থেকে একটা 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 করে সেই ক্লাসগুলো দেখে নিলে তাদের সুবিধা হবে। এছাড়াও যাদের পিডিএফ পেতে অসুবিধা হচ্ছে বা হবে, তো ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তো প্রত্যেকটা প্রশ্নেরই ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনে পিডিএফ ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে পিডিএফটা পাওয়া যাবে। তো আজকে আমি ফোর্থ ক্লাস শুরু করছি। অলমোস্ট আমি সেমিস্টার ওয়ানের যে 20 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি। আজকে ক্লাসটা নিলেই হয়তো পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো আমি শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। আজকে প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা। মানে প্রস্তর যুগ তো আমি পড়িয়েছিলাম এর আগেও এবং বলেও ছিলাম কিছুটা। তো এই প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, কিভাবে তারা লাইফটাকে লিড করতো, সেটাই এখানে আজকে মূল আলোচ্য বিষয়। আমি পড়ছি এবং প্রত্যেকবারের মতো প্রত্যেকটা লাইন বাই লাইন আমি অর্থ বোঝাবার চেষ্টা করছি। মানব ইতিহাসের সূচনা হয়েছে এক দীর্ঘ, অন্ধকার, অস্পষ্ট ও ধাপে ধাপে বিকশিত যুগের মধ্য দিয়ে। এই দীর্ঘ প্রাথমিক পর্বকে প্রস্তর যুগ বলা হয়। আমি যদি মানুষের সভ্যতাটাকে ভাগ করি, একদম প্রাচীনতম যে সভ্যতা, যে সভ্যতাটা আসে বা যে যুগটা আসে সেটা হচ্ছে তোর প্রস্তর যুগ। পাথরই সেখানে মেন ব্যবহৃত বিষয় ছিল, যেখানে মানুষ পাথরকে প্রধান হাতিয়ার ও অস্ত্ররূপে ব্যবহার করত। প্রস্তর যুগ মানব সমাজের প্রাচীনতম এবং দীর্ঘতম অধ্যায়। তো এই যুগটা কিন্তু অনেক সময় ধরে ছিল, তো এবং প্রাচীনতম, সব থেকে পুরনো। এই যুগে মানুষের জীবন ছিল প্রকৃতি নির্ভর, সংগ্রামময় এবং পরিবর্তনশীল। অত্যন্ত প্রাসঙ্গিক যে সেটা পুরোটাই প্রকৃতি নির্ভরের ওপর ছিল, মানে প্রকৃতির ওপর ডিপেন্ড করেই কিন্তু এই যুগটা মেনলি তৈরি হয়েছিল। মানুষ এই প্রকৃতির মধ্যেই তখন ছিল এবং সংগ্রামময়, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যেটাকে বলে আর কি, মানে প্রচন্ড সংগ্রাম করে, বন্য প্রাণীদের সঙ্গে সংগ্রাম করে কিন্তু তাদেরকে বাঁচতে হতো। এই প্রস্তর যুগকেই আবার 3টি প্রধান ভাগে বিভক্ত করা যায়। তো প্রস্তর যুগকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ, আর একটা হচ্ছে নব্য প্রস্তর যুগ। এর মধ্যে প্রাচীন প্রস্তর যুগ মানুষের সমাজ জীবনের আদিমতম এবং মৌলিকতম রূপ প্রতিফলিত করে। একদম প্রাইমারি লেভেলে যদি আমি প্রাচীনতম যুগের কথা বলি, সেটা হচ্ছে এই প্রাচীন প্রস্তর যুগ। তো এই প্রাচীন প্রস্তর যুগে সব থেকে মানুষের আদিমতম যে বিষয়টা বা আদিমতম যে রূপটা, সেটা কিন্তু এখানেই দেখা যায়। এই আলোচনায় শুধুমাত্র প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে, যা প্রায় 20 লক্ষ বছর আগে থেকে শুরু হয়ে প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। এতটা বছর ধরে কিন্তু টোটালি তোর প্রাচীন প্রস্তর যুগটা স্থায়ী হয়েছিল। ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের এই যুগের মানুষের জীবনধারার একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরতে সাহায্য করে। পৃথিবীতে তো, গোটা পৃথিবীতে তো ছড়িয়ে আছেই, ভারতেও কিন্তু এমন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেখানে কিন্তু তোর প্রাচীন প্রস্তর যুগের যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। প্রথমে আসি হচ্ছে আবাস ও পরিবেশ। প্রাচীন প্রস্তর যুগের মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর ছিল। আগেই বললাম, তারা গুহা, পর্বতের খাঁজ, ঝোপঝাড় বা বড় গাছের নিচে আশ্রয় নিত। বন্য জন্তুরা সচরাচর যেরকম ভাবে এখন আশ্রয় নেয়, বনে জঙ্গলে যেরকম ভাবে থাকে, অ্যাজ ইট ইজ তখনও কিন্তু মানুষ এইভাবেই থাকতো। তারা গুহায় থাকতো, পর্বতের খাঁজে থাকতো, কোনো একটা গাছের, বড় গাছের ডালে হয়তো আছে, কোনো ঝোপঝাড়ের মধ্যে আছে, এইভাবে তারা কিন্তু থাকতো।
ভারতের ভীমবেটকা অঞ্চলে গুহা চিত্রের সন্ধান পাওয়া গেছে, যা প্রাচীন মানুষদের আভাস ও মানসিকতার পরিচয় বহন করে। এই ভীমবেটকা অঞ্চলটা অত্যন্ত প্রাসঙ্গিক। সেখানে কিন্তু গুহা চিত্রে এই ধরনের জিনিসগুলো, তাদের যে আহ, পরিবেশ, কি পরিবেশে তারা থাকতো বা তাদের বসবাস করার জায়গা কেমন ছিল, এগুলো কিন্তু প্রত্যেকটাই নিদর্শন কিন্তু এখানে পাওয়া যায়। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে তারা এক স্থান থেকে অন্য স্থানে গমন করত। এইভাবেই মাইগ্রেশন হয়েছে আফ্রিকা থেকে, যে গোটা পৃথিবীতে যে মাইগ্রেশনটা হয়েছে সেটা টোটালি এইভাবেই, যে আবহাওয়ার পরিবর্তন কোনো একটা জায়গায় আছে। হ্যাঁ, তো কোনো একটা জায়গায় থাকে মানে 5টা জেনারেশন আছে বা 10টা জেনারেশন, তারও বেশি জেনারেশন আছে। তো হঠাৎ করে ওখানে যদি খরা দেখা যায় বা বন্যা দেখা যায় বা অতিবৃষ্টি বা অনাবৃষ্টি যদি হয়, তাহলে সেখান থেকে কিন্তু মানুষ সেখান থেকে অন্য জায়গায় আবার চলে যায়। মানে যাযাবর শ্রেণী জীবনটা তারা পালন করতো। তারা তো আর এমনি এমনি চলে যেত না যে এইখানটা ভালো লাগলো তারপর থাকলাম, তারপর আবার ওইখানটা, তারা একই জায়গায় থাকতে চায়, কিন্তু আহ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে তাদেরকে থাকতে হয়। তো যেখানে হার্শ কন্ডিশন হয়ে যায় সেখানে কিন্তু তারা থাকে না, তারা অন্য জায়গায় চলে যেত। এই যুগের মানুষ ছিল যাযাবর, কারণ তারা এখনো কৃষি ও গৃহপালিত জীবজন্তু নিয়মিত ব্যবহার জানতো না। এটাও ঠিক যে প্রাচীন প্রস্তর যুগে মানুষরা যাযাবর শ্রেণী, যাযাবর টাইপেরই ছিল। কারণ তো আমি আগেই বলেছিলাম যে একটা সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট কখন হয়েছে না, কৃষিকাজ যখন তারা শিখলো। তো যত সময় তারা কৃষিকাজ শেখেনি তত সময় পর্যন্ত কিন্তু তারা এই একটা জায়গা থেকে আর একটা জায়গায় এইভাবে তারা তাদের বসবাস পরিবর্তন করেছে। খাদ্যাভ্যাস কি খেত? প্রাচীন প্রস্তর যুগের মানুষের খাদ্য সংগ্রহ ছিল প্রকৃতির উপর নির্ভরশীল। তারা কিন্তু প্রথমে চাষবাস করতে জানতো না, খাদ্য উৎপাদন করতে পারতো না। তারা কিন্তু খাদ্য সংগ্রহ করে, মানে সংগ্রহ করে নিয়ে আসে, সেটা কোনো পশুকে মারা হোক, গাছের ফল মূল পাড়া হোক, তো এরা সংগ্রহ করতো। তারা বন্য প্রাণী শিকার করত। এই এক্ষুনি যেটা বললাম যে বন্য প্রাণী তারা শিকার করত, মাছ ধরতো, ফলমূল, শস্য বীজ, গাছের মূল ও গাছের বাকল খেয়ে বাঁচত। তখনও তারা কৃষিকাজ আবিষ্কার করেনি, প্রাচীন প্রস্তর যুগে তখন কৃষিকাজ একটু আসেনি। ফলে খাদ্য সংগ্রহ ছিল অনিশ্চিত ও কষ্টসাধ্য। এটা খুব স্বাভাবিক বিষয় যে আমি প্রত্যেক দিন আমি পশু শিকার করতে পারবো কিনা, প্রত্যেক দিন আমি পেট ভরে খাবার খেতে পারবো কিনা, কারণ আমাকে জঙ্গলের মধ্যে স্ট্রাগল করে বাঁচতে হচ্ছে, দৌড়ে দৌড়ে বাঁচতে। একটা পশু শিকার করতে গেলে সেরকম ভাবে দৌড়াতে হচ্ছে। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু, সেরকম দৌড়ালেও সেই পশুটা কেটে সেই দিন আমি শিকার করতে পারবো বা আদিম মানুষরা শিকার করতে পারতো, সেটা কিন্তু এমনটা নয়। যেরকম ভাবে অ্যাজ ইট ইজ আমি যদি বলি, তো বাঘ বাঘ কিন্তু রোজই যে খেতে পাচ্ছে এরকম বিষয়টা নয়। হ্যাঁ, রোজ দৌড়াচ্ছে, হরিণ মেরে খাচ্ছে, বাইসন মেরে মোষ মেরে খাচ্ছে, এরকম কিন্তু বিষয়টা নয়। তারাও কিন্তু দৌড়াতে দৌড়াতে কখনো ফেল হচ্ছে, কখনো তারা খাবারটাকে তারা পাচ্ছে। তো এইভাবে মানুষরা কিন্তু রোজ এইভাবে তাদেরকে চলতে, এবং অবভিয়াসলি সেটা অনিশ্চিত এবং কষ্টসাধ্য, প্রচন্ড কষ্টসাধ্য। তাদের খাদ্য সংগ্রহ পদ্ধতিকে বলা যায় হান্টার গ্যাদার, অর্থাৎ শিকারী সংগ্রহ জীবনধারা। এই যে জীবনধারাটাকে, এই ধারাটাকেই বলা হচ্ছে শিকারী সংগ্রাহক, বা শিকার সংগ্রহ করে নিয়ে এসে তারা কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করত। দলবদ্ধভাবে শিকার করাই ছিল প্রধান রীতি। তো একা মানুষ তো আর অত বড় জীবজন্তুগুলোকে তো আর মারতে পারতো না, তো তারা দলবদ্ধভাবে একসাথে কিন্তু শিকারটা করতো। এই কাজ ছিল বিপজ্জনক অবশ্যই, কারণ দৌড়াতে দৌড়াতে চোট লেগে গেল, পা ভেঙে যাওয়া, মানে ভেঙে যাওয়া, কিছু হাড় ভেঙে যেত বা কেটে যেত, তো সেই সেই সময় তার মলম ছিল না, বা এর জন্য ইনফেকশনে অনেকে মরে যেত। পা ভেঙে গেছে, সেখানে পা ভেঙে গেছে বা হাত ভেঙে গেছে, বা কোনো পশু উল্টে অ্যাটাক করেছে, ওকেই মেরে দিয়েছে। তো এই ধরনের কিন্তু একটা বন্য প্রাণীদের সঙ্গে বা বন্য পরিবেশে তাদের কিন্তু থাকতে হতো এবং মানিয়ে নিতে হতো। কিন্তু তারা কৌশল ও অস্ত্রের মাধ্যমে তা সম্পাদন করত। কিন্তু মানুষ তো মানুষই, তো তারা সব থেকে, মানুষের যেটা আমি আগেও বলেছি যে মানুষের কেন জঙ্গল থেকে বাইরে এসেছে, তার বুদ্ধির জন্য। মানুষের না আছে বড় বড় নখ, না আছে কোনো রকম বিষ, তো সেরকম কিছু নেই। তো মানুষের যেটা আছে সেটা হচ্ছে আত্মরক্ষা করার জন্য মানুষকে দিয়েছে হচ্ছে বুদ্ধি। তো সেই বুদ্ধি প্রয়োগ করে তারা কৌশলগতভাবে, এবং যে ওই পাথর, কেন প্রস্তর যুগ বলা হচ্ছে, কারণ পাথরই মেন, ওই শিকার করার জন্য পাথরই মেন টুলস ছিল। তো তার মাধ্যমে তারা শিকার করত।
এরপরে আসি হচ্ছে যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র। প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান হাতিয়ার ছিল পাথরের তৈরি সরঞ্জাম, এক্ষুনি বললাম। তারা ধারালো প্রান্ত বিশিষ্ট চকমকি, কাঁচা পাথর, পশুর হাড় প্রভৃতি ব্যবহার করে হাতিয়ার বানাতো। তো পাথরগুলোকে ঘষতো 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 একদম ফলার মতো করে ফেলতো, ছুঁচলো। এবং যে পশু বড় বড় পশু খেত, তাদের হাড়, শক্ত হাড়গুলোকে কিন্তু তারা ঘষে ঘষে হাতিয়ার বানাতো। এই যন্ত্রপাতি দিয়ে তারা পশু শিকার, গাছ কাটা, চামড়া ছাড়ানো, খাদ্য কাটা ইত্যাদি কাজ করতো। এখন আমরা যে মেনলি টুলস গুলো পাচ্ছি, মানে ছুরি, হ্যাঁ, এইগুলো কিন্তু তারা পাথর থেকে, বা বর্ষার মতো যে ফলার মতো যে বিষয়গুলো, এইগুলো কিন্তু তারা সেই সময় তৈরি করতো। দেখ, এইখানে একটা বিষয় বুঝতে হবে, আজ আমরা পড়াশোনা করে তবে টেকনোলজির ইউজ করছি বা নতুন নতুন যন্ত্রপাতির ইনভেন্ট করছি আমরা, এটা হচ্ছে বিষয়। কিন্তু আমি মনে করি যে প্রাচীন প্রস্তর যুগে তারা কিন্তু প্রকৃতি তাদেরকে শিক্ষা দিয়েছিল। আমরা এখন আহ চাহিদা আছে, সমাজে চাহিদা আছে, সেই হিসেবেই এখন আমরা নতুন ভাবে নতুন নতুন কিছু জিনিস তৈরি করার চেষ্টা করি। যেমন এখন এআই একটা বিশাল বড় একটা বিপ্লব এনেছে। তো সেই সময় কিন্তু তারা কিন্তু কোনো পুঁথিগত বিদ্যা ছিল না, তাদেরকে পরিবেশ শেখাতো, কিভাবে সে পাথরটাকে ইউজ করবে। পাথর তো পাথরই, তারা অন্য কিছু তো ইউজ করতে পারতো, কিন্তু পাথরটাকেই তারা বেছে নিয়েছিল, এবং সেই বুদ্ধির জোরেই তারা এই পাথর দিয়ে বিভিন্ন টেকনোলজি, একটা মহান মানে আলাদা লেভেলের টেকনোলজি। তো ওই টেকনোলজি মানে ভাবাই যায় না যে এরম ভাবে তো তৈরি করে ওরা করেছে। আজকে আমাদের মনে হচ্ছে এভাবে একটা পাথর ঘষে একটা মানে একটা ধারালো অস্ত্র তৈরি করা, কিন্তু সেই যুগে সেই সময়টা একটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার ছিল, একটা বিপ্লব যাকে বলে, কি মানুষের টেকনোলজি, এটাকে আমরা টেকনোলজি বলবো না, তো সেই টেকনোলজিটা কিন্তু সেখানে মারাত্মক একটা বিপ্লব এনেছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যেমন সোহগৌর বা সোলান ভ্যালি যেটাকে বলছি, বোলান উপত্যকা, পবনপুর ইত্যাদি স্থানে প্রাপ্ত হাতে বানানো চপার, চপিং টুল, স্ক্র্যাপার, ফ্লেক ইত্যাদি সেই সময় প্রযুক্তিগত সাক্ষরতার প্রমাণ দেয়। তো এই ধরনের বিভিন্ন টুলস কিন্তু আমরা এই ভারতের বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীতে তো আছি, ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ধরনের টুলস গুলো পাচ্ছি। এটা টেকনোলজি ছাড়া আমি আর কিছুই বলতে পারি না এটাকে। পরিবার ও সমাজ জীবন, এই যুগে পারিবারিক কাঠামো ছিল অত্যন্ত সরল ও প্রাথমিক। এটা তো খুব স্বাভাবিক বিষয়, তখন তো আর প্রচুর পরিমাণে মানে মানুষ ছিল না। তো খুব সিম্পল লাইফ, খাওয়া, নিজেদের প্রোটেক্ট করা, খাওয়া, এই হচ্ছে তাদের জীবন। তো খুব সরল জীবন যাপন ছিল। পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা তখনও প্রতিষ্ঠিত হয়নি। তখন পিতৃতান্ত্রিক মানে ওই ধরনের কোনো দলপতি ওই এরকম কিন্তু তখনও তৈরি হয়নি। মেনলি নারীরাই তখন মেন ভূমিকা পালন করত। তারা খাদ্য সংগ্রহ করত, ফলমূল পেড়ে আনতো, তারপরে তারা সন্তান প্রতিপালন করত। সেই হিসেবে তাদের কাজটা অনেক ডিফিকাল্ট ছিল, ছেলেদের তুলনায় মেয়েদের কাজটা অনেক দায়িত্বশীল ছিল। তো সেই জন্য মেয়েদের একটা প্রাধান্য ছিল, কিন্তু ছেলেদের মানে পিতৃতান্ত্রিক পরিবার কিন্তু বলা যাবে না সেই সময়। এই যুগে যৌথ পরিবার বা গোত্রভিত্তিক সমাজের উদ্ভব হতে শুরু করে। যদিও সমাজ এখনো খুব প্রাথমিক পর্যায়ে ছিল, তথাপি মানুষের মধ্যে সহযোগিতাও ও কাজ ভাগ করে নেওয়ার প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। তো আস্তে আস্তে ফ্যামিলি বাড়তে থাকে, মানে যৌথ পরিবার একটা তৈরি হয়, গোত্রভিত্তিক সমাজ, মানে মানে সেই সময় ওরকম ওই উঁচু নিচু ব্যাপারটা ছিল না, যে শিডিউল কাস্ট, ওই শিডিউল ট্রাইব, জেনারেল, এরকম কিন্তু হেনা তেনা কিছুই ছিল না। খুব নর্মাল ছিল যে এই কাজ করছে, ও ওই কাজ করছে। আমরা পশু শিকার করে আনলাম, একজন পশুটাকে কাটলো, বা একজন ফলকে নিয়ে এলো, একজন একজন মানে ধর কিছু একটা দিয়ে পাথর ঘষে পাথর তৈরি, ওই অস্ত্র টস্ত্র তৈরি করলো। তো এই বিভিন্ন ভাবে তারা কাজটাকে ভাগ করে নিত। এই ধরনের দলগত জীবনধারাই পরবর্তীকালে সমাজ ও সংস্কৃতির ভিত্তি স্থাপন করে। তো আমরা যে আজকে যে সমাজে এসে পৌঁছেছি, যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে কাজ করছে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একা তো আর কোনো মানুষ পারবে না। তো প্রত্যেকটা মানুষের যোগদানের ফলেই সমাজ এগিয়ে যায়। তো এটার ভিত্তি কিন্তু স্থাপন হয়েছিল সেই সময় থেকেই।
নেক্সট, ধর্মীয় ধারণা ও চিত্রকলা। প্রাচীন প্রস্তর যুগের মানুষের ধর্মীয় চেতনা এখনো সুস্পষ্টভাবে বিকশিত হয়নি। কি ধর্ম ছিল সেখানে তখনও বলা যাবে না বা বলা যায়ও না। তবে মৃতদেহের সমাধিস্থ করার প্রথা ও গুহাচিত্র পশু পাখির অঙ্কন থেকে ধারণা করা যায় তারা কোনো প্রকার অতি প্রাকৃতিক প্রকৃত শক্তির অস্তিত্ব বিশ্বাস করত। তো যদি একটা ধর্মীয় আচরণ তাদের ছিল, এটা স্বীকার করা যায়। কি সেটা জানি না, কারণ তারা মৃতদেহ সমাধিস্থ করত বা গুহায় বিভিন্ন পশু পাখির চিত্র আঁকতো। সেগুলো খুবই নর্মাল চিত্র নয়, মানে একটা সাধারণ পশু পাখির চিত্র কিন্তু সেটা একদমই নয়। মৃতদেহের সঙ্গে খাদ্য, অস্ত্র ইত্যাদি দেওয়া হতো, যা পরলোকে জীবন ধারণা নির্দেশ করে। তো এটাও দেখা গেছে যে মৃতদেহের সঙ্গে বিভিন্ন খাদ্য এবং তার যে অস্ত্র সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে। তারা তার পরলোকে বিশ্বাস করতো, মানে নেক্সট আফটার ডেথ কি লাইফ হবে না হবে, তো এরা কিন্তু এই জিনিসগুলোকে বিশ্বাস করত। তো সেই থেকে একটা সূক্ষ্ম ধারণা পাওয়া যায় তারা ধর্মীয় আচার অনুষ্ঠান করত, কিন্তু কি ধরনের সেটা কিন্তু জানা যায়নি। বিশেষ করে ভারতের ভীমবেটকা গুহাচিত্রে বিভিন্ন পশু, শিকার দৃশ্য, নৃত্যরত মানব মূর্তি ইত্যাদির চিত্র অঙ্কিত হয়েছে। তো এছাড়াও এখানে যে চিত্রকলা, যে কালচারাল বিষয়গুলো দেখি, সেখানে দেখা যায় যে বিভিন্ন পশু পাখির চিত্র আছে, শিকার করতে যাচ্ছে। তখন সেই সময়তে এন্টারটেনিং বলতে ওই তো শিকার করতে যাচ্ছে তার একটা পেন্টিং, বা তারা একটা নাচছে, এই ধরনের একটা পেন্টিং কিন্তু সেইখানে গুহাতে পাওয়া যায়। এই চিত্রকলা শুধু নান্দনিকতার প্রতিফলন নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক ও মানসিক জগৎ প্রকাশ করে। তো শুধুমাত্র যে একটা এন্টারটেনিং এর বিষয় নয়, সেখানকার একটা কালচার, একটা আর্ট, একটা তাদের মেন্টালিটি কিরকম ছিল, এর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তার প্রমাণ পাওয়া যায়। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আগুনের ব্যবহার। এই যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আগুনের আবিষ্কার ও ব্যবহার। আগুনের মাধ্যমে তারা উষ্ণতা লাভ, পশু তাড়ানো, খাদ্য রান্না ও আলো পাওয়ার সুবিধা লাভ করত। সেই মানুষ আলোটা, এর আগে আলো তাদের কাছে অপরিচিত জিনিস ছিল, তারা ভয়ও পেত হয়তো। তো সেক্ষেত্রে যখন যখন তারা দেখলো, বাহ, বেশ তো গরম পাওয়া যায় এই আলো থেকে, বা পশু, আমি যদি ওই গুহার সামনে থাকি, আমি যদি আলো জ্বেলে দিই, তাহলে বন্য পশুরা ওই গুহায় আসবে না, বা যে খাবারটা আমরা কাঁচা খাচ্ছিলাম সেই খাবারটা আমি ঝলসে খেতে পাচ্ছি, বা আলো, এমনিও আমি আগে অন্ধকার হয়ে গেলে কিছু দেখতে পেতাম না। হ্যাঁ, তো এখন আলো জ্বালিয়ে, এই আলো মাধ্যমে আগুন জ্বালিয়ে এই আলো পাচ্ছি আমরা। যদিও প্রাথমিকভাবে আগুন পাথরের ঘর্ষণ বা প্রকৃতির বিদ্যুৎ ঝলক থেকে আহরণ করা হতো, পরে তারা আগুন জ্বালাতে সক্ষম হয়। তো তারা দেখতো যে ওই আগুন, পাথরে পাথরে ঘষে, যেটা আমরা জানতাম, পাথরে পাথরে ঘষে আগুন জ্বালার ব্যবস্থাটা তারা শিখলো, বা বিদ্যুৎ যে ঝলকাচ্ছে সেখান থেকে তারা আগুনের একটা যে উৎপত্তি, সেখানে তারা বুঝতে পারলো। এটি ছিল একটি বৈপ্লবিক উন্নতি, যা মানুষের প্রকৃতির বিরুদ্ধে রক্ষার শক্তি দেয়। এই প্রত্যেকটা জিনিস যে আমি আজকে বললাম, সেগুলো আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে আগুন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটি আজ থেকে এত লক্ষ বছর আগে এই প্রাচীন মানুষরা আমাদের পথ দেখিয়ে গিয়েছিল, বা আমাদের অ্যানসেস্টার যদি আমরা বলি, তো তারা কিন্তু আমাদের পথ দেখিয়ে দিয়ে গিয়েছিল যে আলো একটা মানুষের কাছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট হচ্ছে ভাষা ও যোগাযোগ। এই যুগের মানুষের ভাষার বিকাশ এখনো অসম্পূর্ণ ছিল। মৌখিক ভাষা না থাকলেও তারা হাত ও মুখের অঙ্গভঙ্গি, মুখের শব্দ বা চিত্রের মাধ্যমে যোগাযোগ করতে। সেই যুগে সেই রকম কিন্তু মানে একটা, কি বলবো, প্রপার ল্যাঙ্গুয়েজ কিন্তু ছিল না। তারা ম্যাক্সিমাম সময় ইশারায় কথা বলতো, তারা মুখের অঙ্গভঙ্গি করতো, বা বিভিন্ন রকমের আওয়াজ বের করতো। যেরকম আমরা দেখি জঙ্গলের মধ্যে বাঁদররা এখনো পর্যন্ত সেই আওয়াজ কল করে, মানে বাঘ যদি আসে শিকার করতে, সেখানে কিন্তু বাঁদররা সে একটা অদ্ভুত রকমের আওয়াজ করে কল করে, যে সমস্ত প্রাণীকে সতর্ক করে দেয় যে হ্যাঁ, শিকার করতে আসছে বাঘ। তো সেই ধরনের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি বা মুখের আওয়াজ কিন্তু সেই আদি মানুষরা করতো।
পরবর্তীকালে মৌখিক ভাষা গঠনে প্রাথমিক ধাপগুলো সূত্রপাত এই যুগেই ঘটে। তো সেই আওয়াজ বের করতে 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 একটা ভাষা বা ভাষা তো একটা কি মানে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যোগাযোগের মাধ্যম। তো সেটা কিন্তু তারা আস্তে আস্তে শুরু করতে লাগলো। এই বিকাশই পরবর্তীতে সভ্যতার ভিত্তি স্থাপন করে। এইভাবেই আস্তে আস্তে মানুষ কথা বলতে শেখে এবং সভ্যতার একটা বিকাশ হয়। প্রযুক্তি ও বুদ্ধিবৃত্তির বিকাশ। আমি তো বললাম যে টেকনোলজি একেই বলে, মানে আদি মানুষরা যে ধরনের টেকনোলজি ইনভেন্ট করেছিল সেই সময় অসাধারণ, মানে আমরা এই যুগে এসে ভাবতেও পারি না হয়তো। প্রস্তর যুগের মানুষে যে শুধু দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন এনেছিল তা নয়, বরং তারা ধীরে ধীরে পর্যবেক্ষণ, চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা অর্জন করে। তো সত্যিকারেই যদি তারা অবজার্ভ না করতো, আগুনটাকে যদি অবজার্ভ না করতো, তারা যদি থিঙ্কিং প্রসেস যদি না থাকতো, তাদের মধ্যে যদি এই বিশ্লেষণ করার যদি ক্ষমতা না থাকতো, তাহলে ওই ধরনের অস্ত্র বানানো কখনোই সম্ভব হতো না। আগুনকে দিয়ে এইভাবে কাজ করানো কখনোই সম্ভব হতো না। মানুষ আদিমই থেকে যেত, তারা কৃষিকাজে কখনোই আসতো না। ঠিক আছে, এবং কৃষিকাজ থেকে পার্মানেন্ট সেটেলমেন্ট থেকে এই ধরনের আজকে আমরা যে পজিশনে আছি সেটা শুধুমাত্র তাদের পর্যবেক্ষণ, চিন্তা এবং বিশ্লেষণের মাধ্যমে। এই অদ্ভুত ধরনের ক্ষমতাগুলো মানুষের মধ্যে ছিল, সেই কারণেই কিন্তু তাদের এই বিকাশটা সম্ভব হয়েছে। তারা বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মধ্যে পার্থক্য করতে পারত। এইটা মাটি, এইটা জল, এই জল দিয়ে এই হয়, মাটি দিয়ে এই হয়, আগুন দিয়ে এই হয়, পাথর দিয়ে এই হয়, এই পাথর দিয়ে এই টুলসটা বানালে আমি মাছ ধরতে পারবো, এই বর্ষার মতো যদি ফলার মতো বানাই তাহলে পশু শিকার করতে পারবো। এই ধরনের জিনিস কিন্তু তারা বুঝতে পারলো, তারা জানতে পারলো, এবং সেই হিসেবেই সেই জিনিসগুলোকে কিন্তু তারা তৈরি করতে শুরু করলো এবং তাদের শিকার করার সঠিক কৌশল জানলো। তারা বুঝতেও পারলো যে কিভাবে তারা শিকার করবে। গেল পশুর সামনে চলে গেল দুম করে, এরকম বিষয়টা নয়। তারা খুবই জাল পাতা, যাকে বলে ফাঁদ পাতা, প্রত্যেকটা পশুর ফাঁদ পাততো, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বাঁচতে শিখেছিল। এটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কারণ আমি বললাম বারবার যে তাদের মধ্যে কোন রকম কিন্তু ওই আমাদের বিশাল বড় নখ নেই, বড় বড় দাঁত নেই, বিষ নেই, তো কিছুই নেই। তো বাঁচবো কি করে? তো বাঁচার একমাত্র আমাদের উপায় ছিল বুদ্ধি। তো এই জিনিস জন্য, এই বুদ্ধির জোরে কিন্তু আমরা খাপ খাইয়ে আস্তে আস্তে সেখানে বাঁচতে শুরু করলাম। এই ধরনের বুদ্ধিবৃত্তির ভিত্তিক বিকাশই মানবজাতির ভবিষ্যৎ উন্নতির ভিত্তি স্থাপন করে। অবভিয়াসলি দেওয়া পরবর্তীকালে যে আমরা কৃষিকাজ দেখি, পার্মানেন্ট সেটেলমেন্ট দেখি, এগুলো কিন্তু এইখান থেকেই আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করে। এবারে কোথায় কোথায় মেনলি ভারতের কোথায় কোথায় এই প্রাচীন প্রস্তর যুগটা পাওয়া যায়। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত প্রস্তর যুগের নিদর্শন থেকে স্পষ্ট যে এই ভূখণ্ডে প্রাচীন কাল থেকে মানুষের বসবাস ছিল। সোহান উপত্যকা, যেটাকে আমি সোলান ভ্যালি বললাম, তারপরে মধ্যপ্রদেশের ভীমবেটকা, তামিলনাড়ুর তোর আত্তিরামপক্কম, মহারাষ্ট্রের পানগুড়া, কর্ণাটকের হুনসাগি অঞ্চল, ছত্তিশগড়ের কাঙ্কের অঞ্চল প্রভৃতি স্থান থেকে প্রাপ্ত যন্ত্র ও গুহাচিত্র প্রমাণ করে যে ভারতের মানুষ ওই যুগে প্রযুক্তি, শিকার কৌশল, গুহাচিত্র, দলবদ্ধ জীবনের দিকে অগ্রসর হচ্ছিল। তো প্রত্যেকটা জায়গায় মানে যারা হিস্টোরিয়ান, তারা আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে তারা বিভিন্ন খোঁড়াখুড়ি, খনন কার্য করে কিন্তু তারা দেখতে পায় বা জানতে পারে যে এই ধরনের তারা জিনিসপত্র, তাদের বাসস্থান, তাদের আবাসস্থল, তাদের জীবনযাত্রা কেমন ছিল, তারা কি কি ইউজ করতো, তারা কি কি খেত, তারা প্রত্যেকটা জিনিসই কিন্তু সেখানে তারা এই ভারতের বিভিন্ন এই জায়গাগুলো থেকে কিন্তু পাওয়া যায়। চিত্রশিল্পী মানে আঁকা, গুহাচিত্র, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সত্যিকারে মানে যদি কেউ পেন্টার হয়, আমি খুব একটা ভালো আঁকতে পারি না, কিন্তু সত্যিকারে আলতামাস গুহায় ওই যে বাইসনের চিত্র, আমার মনে হয় না কোনো শিল্পী ওইভাবে আঁকতে পারবে। ভয়ঙ্কর রকমের, দেখলেই গায়ে আলতামাস, কেউ গুগল করে দেখে নিতে পারিস। আলতামাস গুহায় যে বাইসনের যে ছবিটা, সেটা গায়ে কাঁটা দেয় দেখলে, যে কি অদ্ভুত সেই চিত্রটা। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আহ, আমরা জানতে পারি যে ভারতে এই ধরনের কিন্তু সব মানে টুলস, এগুলো কিন্তু পাওয়া যায়, বা তাদের জীবনযাত্রা কেমন ছিল এগুলো কিন্তু আমরা খনন কার্য করে আমরা কিন্তু জানতে পারি। এই যুগের অভিজ্ঞতা, সংগ্রাম, উদ্ভাবনী মানব সভ্যতার ভিত্তি গড়ে তোলে। আজকের উন্নত প্রযুক্তি, সমাজ ব্যবস্থা, সংস্কৃতির গোড়াপত্তন হয়েছে সেই প্রাচীন প্রস্তর যুগের সংগ্রামী মানুষের হাত ধরেই। আমি বললাম যে
আমরা আমাদেরকে নিয়ে ভাবলে হবে না, কোথা থেকে আমরা এসেছি, কিভাবে এসেছি, আমাদের অ্যানসিস্টার কারা ছিল, তো তারা কিভাবে করতো, সেগুলো কিন্তু আমরা জানতেই হবে। মানব সভ্যতার বিকাশ কিভাবে ঘটলো, কিভাবে আমরা ধাপে 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 একটা সিঁড়ি চড়ে চড়ে আজ একটা এআই এর যুগে এসেছি, সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রাসঙ্গিক এবং প্রত্যেকটা স্টেপই কিন্তু আমাকে দেখতে হবে, পড়তে হবে। আমি এই মানুষ কি সেটা জানতে গেলে কিন্তু আমাদের প্রাচীন যুগটাকে অত্যন্ত ভালোভাবে প্রাসঙ্গিকভাবে আমাদের কিন্তু পড়তে হবে। তাই এই যুগকে শুধু অতীত নয় বরং মানবজাতির প্রথম জয়যাত্রার সূচনা বলা চলে। অবশ্যই শুধুমাত্র এটাকে যে পাস্ট বলবো তা তো নয়, যে আমরা আজকে যে এত টেকনোলজিতে উন্নত হচ্ছি, তো সেই টেকনোলজির মূল কাণ্ডারি কারা ছিল? সেই প্রাচীন সভ্যতার আদিম মানুষরাই ছিল। তো সেখান থেকে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আমি নেক্সট যে 20 নম্বরের প্রশ্নটা পড়াবো সেটা হচ্ছে, মগধের উত্থানের পেছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ আলোচনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লাস 9-10 থেকে আমরা এটা পড়ে আসছি। কেন এটা গুরুত্বপূর্ণ? তার মেন কারণ হচ্ছে আহ, আমরা যে মহাজন পদগুলো পড়েছি তার মধ্যে এই যে মগধ, এই মগধটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে বড় বড় আহ, রাজা, এখানে আমরা রাজাদের আমরা গল্প শুনতে পাই বা তাদের ইতিহাস আমরা জানতে পারি, এবং আমরা যে একটা আহ, বিভিন্ন যে মহাজনপদগুলো ছিল তাদের মধ্যে মগধই কিন্তু সব থেকে উন্নত মানের, এটা আমরা বিশ্বাস করি। এবং কেন উন্নত হলো? এমনি এমনি কি আর উন্নত হয়ে গেল? তার পেছনে বহু কারণ ছিল, এবং সেই বহু কারণের মধ্যে মেইন যে দুটো কারণ তারা হচ্ছে ভৌগোলিক কারণ এবং অর্থনৈতিক কারণ। কারণ কিভাবে কোন জায়গাটায় বেসিক্যালি ছিল মগধ, বা কেন তার অর্থনৈতিক গুরুত্ব কেন এত বেশি, সেই কারণেই কিন্তু আস্তে আস্তে মগধটা আহ 16টা মানে 16 মহাজন পদের মধ্যে বা 16টা মহাজন পদের মধ্যে মগধটাই কিন্তু অত্যন্ত উন্নত ছিল। আমি শুরু করছি। প্রাচীন ভারতের ইতিহাসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্দশ শতক পর্যন্ত সময়কালটিকে একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের যুগ হিসেবে চিহ্নিত করা যায়। এই পর্বে ভারতের উত্তরে গড়ে ওঠা একাধিক শক্তিশালী জনপদ, যাদেরকে মহাজনপদ নামে অভিহিত করা হয়। এই ষোড়শ মহাজনপদের মধ্যে কোশল, বৎস, অবন্তী ও মগধ সামরিক ও রাজনৈতিক শক্তি দিক থেকে অধিকতর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। যে 16টা মহাজনপদ ছিল, সেই 16টা মহাজনপদ আমাকে কমেন্টে জানাস কি কি। এই 16টা মহাজনপদ আমাকে কমেন্টে জানালে আমি দেখে নেব। তাদের মধ্যে কোশল, বৎস, অবন্তী ও মগধ, এই চারটে কিন্তু জনপদ, তারা কিন্তু অত্যন্ত উন্নত হয়ে পড়ে এবং অধিক মাত্রায় তারা শক্তি সঞ্চয় করতে থাকে এবং তারা প্রভাব বিস্তার করতেও কিন্তু থাকে। তবে শেষ পর্যন্ত যে জনপদটা একদম থেকে যায় এবং আরো স্ট্রং হয়ে যায়, সেটা হচ্ছে এই মগধ। এই মগধ অন্যান্য জনপদগুলোকে পরাস্ত করে নিজেদের একটা বৃহৎ সাম্রাজ্য তৈরি করে আত্মপ্রকাশ করে। এই উত্থান আকস্মিক ছিল না, বরং দীর্ঘ সময়ব্যাপী একাধিক অনুকূল কারণের সমন্বয়ের ফল। এই নয় যে কালকেই মগধ বা 5 বছর 10 বছরের মধ্যেই কিন্তু মগধ একটা ডেভেলপ একটা জনপদে পরিণত হলো, তা কিন্তু নয়। একটা লং প্রসেস, বিভিন্ন রাজা, তার বিভিন্ন ব্যক্তিত্ব, তার অ্যাডমিনিস্ট্রেশন, তার লড়াই করার কৌশল বিভিন্ন রকমের আলাদা আলাদা ছিল। তো এই আস্তে 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 ধাপে ধাপে কিন্তু মগধ একটা আলটিমেট জায়গায় পৌঁছায়। বিশেষ করে মগধের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক ভিত্তি তার সাম্রাজ্যবাদী বিকাশে বিশেষভাবে সহায়তা হয়েছিল। তো মগধের বিস্তারের পেছনে কিন্তু এই যে মগধ একটা বিশাল বড় জনপদে পরিণত হয়েছিল, তার পেছনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুটি কারণ, সেটা হচ্ছে এই ভৌগোলিক এবং অর্থনৈতিক। ভৌগোলিক কারণ কেন? কারণ মগধের ভৌগোলিক অবস্থান তাকে রাজনৈতিক এবং সামরিক সুবিধা প্রদান করেছিল। অবশ্যই এমন একটা ভৌগোলিক পরিবেশের মধ্যে মগধটা ছিল। এবার প্রশ্ন আসবে যে মগধটা, এখনকার ভারতটা যদি আমি ভাবি, তাহলে মগধটা কোনটা? আমি বিহার
দক্ষিণ বিহার, বিহারের আমি যদি ম্যাপটা দেখি, তার দক্ষিণ বিহার এবং ঝাড়খণ্ডের কিছুটা অংশ নিয়ে কিন্তু এই টোটালি মগধ রাজ্যটা বা মগধের এই জনপদটা কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, কেন এটা রাজনৈতিক এবং সামরিক থেকে সুবিধা প্রদান করছে? এটি ছিল পূর্ব ও পশ্চিম ভারতের সংযোগস্থলে অবস্থিত, একদম পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের মিডিল জায়গা, দারুণ জায়গা। ফলে মগধের বাণিজ্য পথ, যাতায়াত ও কৌশলগত সামরিক অভিযানের কেন্দ্র হয়ে উঠেছিল। তো সেন্ট্রাল পজিশনে যদি আমার অবস্থান হয়, ব্যবসা বাণিজ্য করতে সুবিধা, আমার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে সুবিধা, আমার যাতায়াত করতে সুবিধা। তো এই সমস্ত রকম সুবিধা কিন্তু এক্সট্রিম নর্থে হলে আমার দক্ষিণে আসতে অসুবিধা, এক্সট্রিম দক্ষিণে হলে আমার নর্থে যেতে অসুবিধা, এক্সট্রিম ওয়েস্টে হলে আমার ইস্টে যেতে অসুবিধা। তো এই ধরনের অসুবিধা ছিল। তো যেহেতু এই জায়গাটা মগধ রাজ্যটা একেবারে সেন্ট্রাল জায়গা ছিল, তার বাণিজ্য, যাতায়াত বা বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেশন, তার সামরিক অভিযান কিন্তু দারুণ হয়ে উঠেছিল, খুব সুবিধাজনক হয়েছিল। তার প্রাথমিক রাজধানী ছিল রাজগৃহ। প্রথমে যে তার রাজধানীটা ছিল, মগধের যে প্রথম যে রাজধানীটা ছিল সেটা ছিল হচ্ছে রাজগৃহ। প্রাকৃতিকভাবে সুরক্ষিত, চারদিকে 5টি পাহাড় ও এক বৃহৎ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল শহরটি। এইবারে তখন তো লড়াই, যে লড়াই করে যে জিতবে তারা সেইভাবে রাজ্য বিস্তার করবে। রাজাদের কাজই সেটা, তার সার্বভৌমত্ব রক্ষা করা এবং তার রাজ্য বিস্তার করা। এইবারে মগধ রাজ্যটা 5টি পাহাড় দিয়ে এমন ভাবে মানে চারিদিকে ছিল, তো অন্যরা অ্যাটাক করতে কিন্তু সহজে পারতো না। খুব স্বাভাবিক ব্যাপার, আমার সামনে আমি অ্যাটাক করতে আছি, আমার সামনে পাহাড়, তারপরে আমি যেটাকে জয় করতে যাবো সেই জায়গাটা। তো অবভিয়াসলি আমাকে উঠতে হচ্ছে, আমাকে উঠতে তারপরে যেতে হবে। তো অলরেডি যেখানে ওরা আছে, মগধে যারা আছে তারা অলরেডি তো পাহাড়ে বসে আছে, তো আমি তো উপর থেকে ফাইট করতে পারবো। মগধরা তো উপর থেকে ফাইট করতে পারছে, তো নর্মালি যে অ্যাটাক করতে আসছে, প্রথমত হার্স কন্ডিশন, দ্বিতীয়ত অ্যাটাক করতে পারছে না, কারণ লুকানোর জায়গা নেই, নিচ থেকে উঠছে, উপর থেকে তো দেখাই যাচ্ছে, তো মেরে দিত। তো এইখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই 5টি পাহাড় কিন্তু কাজ করতো। এটি বাইরের আক্রমণ রোধে সহায়তা ভূমিকা পালন করতো। তো একটা যেরকম চীনের প্রাচীর, সেরকমই এখানে কিন্তু মগধেও কিন্তু সেই পাহাড়গুলো একটা এমন একটা জায়গার মতো ছিল যে সহজে কিন্তু মগধকে আক্রমণ করা যেত না। পরে রাজধানী স্থানান্তর করে পাটলিপুত্রে গড়ে তোলা হয় এবং এরপরে রাজধানী স্থানান্তর করা হয়, সেটা ছিল পাটলিপুত্র, যা আরো কৌশলগতভাবে সুবিধাযুক্ত। কেন? শুধুমাত্র তো লড়াই করাটা তো আর বিষয় নয়, যে লড়াই করলাম, সাম্রাজ্য বিস্তার করলাম, এবার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার পয়সাও লাগবে, ট্যাক্স সিস্টেম লাগবে, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। তো তারা ওই পাহাড়ি অঞ্চল থেকে ছেড়ে তারা সমভূমিতে আসলো। কোথায় সেটা? না, গঙ্গা এবং সোন ও গণ্ডক নদী পরিবেষ্টিত এই শহর প্রতিরক্ষা এবং যোগাযোগ উভয় দিক থেকে মগধকে বলীয়ান করে তোলে। এক তো ওই সমুদ্র পেরিয়ে, ওই সমুদ্র বলছি, নদী পেরিয়ে আসা অতটা পসিবল হতো না। যারা আক্রমণ করবে সেই নদী পেরিয়ে এসে তাদেরকে অ্যাটাক করা, ইটস ভেরি মাচ ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে এছাড়া তারা যে উৎপাদন করতো, যে উদ্বৃত্ত যেটা থাকতো, সেখানে তারা সেটা ব্যবসা বাণিজ্য করতে পারতো, জলপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে পারতো। তো তারা প্রাথমিক রাজধানী রাজগৃহ ছিল প্রাকৃতিকভাবে নদীগুলি উপস্থিত কেবল সুরক্ষা দেয়নি, বরং বাণিজ্য ও কৃষির প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বললাম যে এই যে 3টে নদী ছিল, গঙ্গা, সোন ও গণ্ডক, তো এই 3টে নদী শুধুমাত্র যে প্রোটেক্ট করতো তাই নয়, ওই যে বললাম যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং গাঙ্গে উপত্যকা তো এখনো ইম্পর্টেন্ট হচ্ছে চাষবাসের জন্য, কৃষিকাজের জন্য। তো সেই সময় তারা সেই গাঙ্গে উপত্যকাকে কাজে লাগিয়ে প্রচুর কৃষিকাজে উন্নতি ঘটিয়েছিল। এই ভৌগোলিক পরিস্থিতি মগধকে অন্যান্য মহাজনপদের তুলনায় সহজে সামরিক শক্তি গড়ে তুলতে এবং তা বজায় রাখতে সক্ষম করে। স্বাভাবিক বিষয় যে এত জিনিসগুলি যে তার ফরে থাকে, তার অনুকূলে থাকে, তো অবভিয়াসলি সেই সাম্রাজ্যটা আস্তে আস্তে বড় হতে শুরু করবে এবং শক্তিশালী হতে শুরু করবে। তো এটা গেল অর্থনৈতিক কারণ, এটা গেল ভৌগোলিক কারণ। এবারে আসি হচ্ছে অর্থনৈতিক কারণ। মগধের উত্থানে তার অর্থনৈতিক শক্তির ভূমিকাও অসামান্য। মগধের প্রধান জীবিকা ছিল কৃষি এবং গঙ্গা ও সোন নদীর বিধৌত অঞ্চলে উর্বর পলিমাটি কৃষির জন্য অত্যন্ত উপযোগী। ফলস্বরূপ
একাধিকবার ফসল উৎপাদনের ব্যবস্থা গড়ে ওঠে। এই নয় যে বছরে একবার ফসল ফলাচ্ছি আমি, দুবার তিনবার আমি কিন্তু এখানে ফসল ফলাতে পারছি এবং সেই পরিমাণ আমি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারছি, যেটা আর কোথাও অন্য জায়গায় হচ্ছে না। তো সেক্ষেত্রেই এখান থেকে ম্যাক্সিমাম জায়গা, ভারতের বিভিন্ন জায়গা বা বাইরে কিন্তু সেখান থেকে জিনিসপত্র বা কৃষিজাত দ্রব্য বা উৎপাদিত দ্রব্য কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারছি, বা মগধ কিন্তু এক্সপোর্ট করতে পারতো। চাষাবাদের উপযুক্ত জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য বন পরিষ্কার করে কৃষি জমি তৈরি করা হতো। আরো জমি বানাবার, জমি ঠিকঠাক, মানে যেহেতু নদী সামনে, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তারা বন কেটে জমিটাকে কৃষিকাজযোগ্য করে তোলা হতো। এই বিস্তৃত কৃষিজ উৎপাদন শুধু রাজকোষ সমৃদ্ধ করে না, সৈনিকদের ভরণ পোষণ নিশ্চিত করে। এবারে শুধুমাত্র যে রাজকোষকে বাড়িয়েই যাচ্ছে, রাজকোষকে সমৃদ্ধি করছে, খুব উন্নত, মানে খুব একদম ট্যাক্স ভরে ভরে আসছে, সেটাও শুধু নয়, এছাড়াও এই বিশাল বড় সেনা, যদি সাম্রাজ্য বিস্তৃত হয় তার সৈন্য সংখ্যাও বাড়াতে হবে। তো সৈন্য সংখ্যা যখন বাড়াচ্ছে, তাদেরকে ভরণ পোষণও করতে হবে। তো সেই ভরণ পোষণের যে বিষয়টা, সেটাও এখান থেকে কিন্তু মিটিয়ে নিচ্ছে। বিপুল পরিমাণ শস্য উৎপাদন, স্থায়ী ও স্থূল জনসংখ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা পদাতিক বাহিনী এবং কৃষি নির্ভর আয়ের সুশৃঙ্খল ব্যবস্থাপনা মগধকে একটি অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করে। সত্যিকারই এই যে শস্য উৎপাদনটা, যে জনসংখ্যা, যে সংখ্যক জনসংখ্যা ছিল, তাদের কিন্তু ভরণ পোষণের জন্য অত্যন্ত, মানে যথেষ্টরও বেশি, এবং পদাতিক বাহিনী যে ছিল, যে সেনাবাহিনীরা, তাদেরকেও কিন্তু ভরণ পোষণ করতে পারতো। এবং কৃষিটায় একটা খুব সুশৃঙ্খল একটা কিন্তু ব্যবস্থা এই মগধে কিন্তু তৈরি হয়। ডক্টর রমিলা থাপার এই প্রসঙ্গে সঠিকভাবে মন্তব্য করেছেন, দ্য পসিবিলিটি অফ অ্যান ইম্পেরিয়াল স্ট্রাকচার বেসড অন অ্যান এসেন্সিয়ালি এগ্রিয়ান ইকোনমি বিগেন টু জার্মিনেট ইন ইন্ডিয়ান মাইন্ড। তো এই ধরনের জিনিসটা বুঝতেই পারলি রমিলা থাপার কি বলতে চেয়েছে। না বুঝতে, যারা যারা বুঝতে পেরেছিস তারা আমাকে এই কমেন্টটা, এই ইংলিশে যেটা আমি বললাম সেটা আমাকে কমেন্টে জানাস। নেক্সট আমি যেটা পড়ছি সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদ। অবশ্যই মানে মিনারেলে, যেটাকে আমরা বলি দাক্ষিণাত্য মালভূমি, হ্যাঁ, পরবর্তীকালে আমরা জানতে পেরেছি দাক্ষিণাত্য খনিজ সম্পদের ভান্ডার ওখানে পুরো। তো মগধের বিস্তীর্ণ অরণ্য খনিজ সম্পদ তার উত্থানে সহায়ক ছিল। এখানকার জঙ্গল থেকে দামি কাঠ সংগ্রহ করা হতো, যা গৃহ নির্মাণ ও আসবাবপত্র তৈরির কাজে ব্যবহৃত হতো এবং যার উপর নির্ভর করে বহির্বাণিজ্যের প্রসার ঘটেছিল। তাছাড়া অরণ্যে প্রচুর হস্তি পাওয়া যেত, যা মগধের সেনাবাহিনীতে ব্যবহৃত হতো এবং সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। মানে শুধুমাত্র জঙ্গল থেকে কাঠ নয়, কৃষিকাজ থেকে খাদ্য নয়, খনিজ সম্পদও ছিল এবং জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি পাওয়া যেত। তো হাতি বাহিনী তৈরি করে ফেলেছিল এই মগধের সেনাবাহিনী, যা অন্যান্য জায়গার থেকে অনেক এগিয়ে রেখেছিল মগধকে এবং আরো শক্তিশালী করে দিয়েছিল। মগধের অন্তর্গত পাহাড়, গয়া, ধলভূমি ও সিংভূম অঞ্চলসমূহে লৌহ আকরিকের প্রাচুর্য ছিল। এই লৌহ সম্পদের একচেটিয়া অধিকার মগধের রণক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করে। তো একাধারে যেরকম আমি এই জিনিসগুলো পাচ্ছি, সেইভাবে অস্ত্র তৈরি করার জন্য আমার চাই লোহা। তো সেই লৌহ আকরিক কিন্তু এই ধলভূমি, সিংভূম, গয়া, কিন্তু এখানে কিন্তু আমরা এই লৌহ আকরিকগুলো পেয়ে যাচ্ছি। সেখান থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণে অস্ত্র কিন্তু তারা তৈরি করতে পারত। লৌহ নির্মিত অস্ত্র ও যন্ত্রপাতি শুধু সামরিক ক্ষেত্রে নয়, কৃষিকাজেও ব্যবহৃত হচ্ছে। নতুন নতুন টেকনোলজি নিয়ে আসছে। লৌহ নির্মিত লাঙল, কুঠার ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে বনাঞ্চল পরিষ্কার করে নতুন কৃষি জমি তৈরি করা সম্ভব হয়। মানে সব দিক দিয়ে কিন্তু একেবারে পরিপুষ্ট, যাকে বলে, এই মগধ সাম্রাজ্য কিন্তু হয়ে উঠেছিল। বাণিজ্যিক শক্তি, গঙ্গা নদীর উপর মগধের নিয়ন্ত্রণ তাকে বাণিজ্যিকভাবে শক্তিশালী করে তোলে। তো গোটা গঙ্গা নদীটাকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করত এবং সেখানেই তারা, এই গঙ্গা নদীর উপর ডিপেন্ড করেই তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করত। এই নদীপথ ব্যবহার করে মগধ নৌ বাণিজ্যে অগ্রণী হয়ে ওঠে। নদীপথ দিয়ে অন্তর্দেশীয় বাণিজ্য সহজ হয় এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পায়। তারা ইন্ডিয়ার বাইরে গিয়েও কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করতে থাকে এবং সেখান থেকে তারা কিন্তু ট্যাক্সটা পেতে আরো যত জিনিস বাইরে বেচবে তত ট্যাক্স আরো আসবে।
এই বাণিজ্যিক সম্প্রসারণ শুধু অর্থনৈতিক সমৃদ্ধি ঘটায়নি, বরং সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা কার্যকর করা বাস্তবায়ন রূপান্তর করে। তো যত বাইরের দিকে সে যাচ্ছে ব্যবসা বাণিজ্য, তত দেখতে পাচ্ছে বাহ, আমি যদি আমার সাম্রাজ্য আরো বাড়াতে থাকি তাহলে আরো বড় হতে থাকবে এবং আরো সমৃদ্ধিশালী হতে থাকবে। ডক্টর রমিলা থাপারও তার লেখায় উল্লেখ করেছেন যে মগধের বাণিজ্যিক সম্প্রসারণ তাকে একটি সমৃদ্ধ সাম্রাজ্য গঠনে ভিত্তি প্রদান করে। নেক্সট, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব। অর্থনৈতিক ও ভৌগোলিক কারণ ছাড়াও মগধের সাংস্কৃতিক পরিবেশ তার উত্থানে ভূমিকা রেখেছিল। মগধ মূলত বৈদিক সংস্কৃতির প্রান্তসীমায় অবস্থিত ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এখানে নানা ধর্মীয় চিন্তাধারা বিকাশ লাভ করে। মগধ সাম্রাজ্যটা যখন উত্থান লাভ করে তখন কিন্তু আমরা বৈদিক সভ্যতা, যেটা আমরা পড়েছিলাম, বৈদিক সভ্যতা, পরবর্তী বৈদিক যুগ, তার পরেই কিন্তু যখন এই বৈদিক সভ্যতাটা একেবারে আর শেষ পর্যায়ে আসে, তারপরেই কিন্তু এই মগধটা শুরু হয়। কিন্তু মগধে শুধুমাত্র যে বৈদিক সভ্যতায় দেখা গেছে তা কিন্তু নয়, এখানে কিন্তু অন্যান্য ধর্ম কিন্তু আস্তে আস্তে বিকাশ লাভ করেছিল। যেরকম বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম উত্থান হয়, তাদের সামাজিক চিন্তাধারা, বিশেষত অহিংসা, আত্মসংযম এবং সমতা নির্ভর আদর্শ সমাজে পরিবর্তনের হাওয়া আনে। কারণ সেই সময় মারামারি, সাম্রাজ্য বিস্তার মানে মারামারি, লড়াই এই ধরনের করতে হচ্ছে। তো একটা ধর্ম যে অহিংসার কথা বলছে, একটা শান্তির কথা বলছে, একটা আত্মসংযমের কথা বলছে, এটা কিন্তু একটা আলাদা রকম মানুষের কাছে টেস্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাছে এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মটা কিন্তু একটা বিশাল বড় প্রভাব বিস্তার করেছিল। চিন্তাগত এই পরিবর্তনে নতুন নেতৃত্ব ও প্রশাসনিক চিন্তার বিকাশে সহায়ক হয়। রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক কৌশল। শুধুমাত্র সবকিছু থাকলেই তো হবে না, আমি সবকিছু ইনগ্রিডিয়েন্টস থাকলেই যে ভালো রান্না করতে পারবো তা কিন্তু নয়। তো আমার ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মাপের থাকলেও একজন পাকা রাঁধুনি দরকার। সেরকমই একটা রাজ্য চালাবার জন্য সবকিছু থাকলেও তার অ্যাডমিনিস্ট্রেশন যে হেড, তাকে কিন্তু থাকতে হবে, এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে তাদের কিন্তু যথেষ্ট কোয়ালিটি থাকতে হবে, নাহলে কিন্তু সেখানে কোনো মানেই হয় না। এখানে সেটাই, রাজনৈতিক যারা নেতৃত্ব দেয় সেই সময় যারা রাজা ছিল বা যারা অ্যাডমিনিস্ট্রেশনের যারা মেনলি চালাতো, তারা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো মগধের উত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলিষ্ঠ এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনেতৃত্ব। তো এই যে এখানকার যে বিভিন্ন রাজারা ছিল, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে বলিষ্ঠ ছিল, শক্তিশালী ছিল, নিজেরা শক্তিশালী ছিল এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দূরদৃষ্টিও ছিল। বিম্বিসার, তোর অজাতশত্রু, মহাপদ্মনন্দ, ধননন্দের মতো শাসকেরা কূটনীতি এবং সামরিক কৌশলের মাধ্যমে মগধকে ক্রমাগত বিস্তৃত এবং সুসংহত করে তুলেছিল। ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরীর মতে বিম্বিসার ও নন্দদের মতো শক্তিশালী রাজনেতৃত্বের সুবাদে প্রাচীন ভারতীয় রাজনীতিতে মগধ সেই ভূমিকা পালন করেছিল। তো এই যে বিম্বিসার যে বলি, বা এই যে নন্দ বংশের বিভিন্ন যে রাজাগুলো, তারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করেছিল। তাই জন্যই কিন্তু মগধ রাজনীতিতে কিন্তু একটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রধান প্রাসঙ্গিক বিষয় মনে হয় হয়ে উঠেছিল। পরে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং পরবর্তী উত্তরাধিকারীরা বিশেষত অশোক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক দিক থেকে মগধকে এক সর্বভারতীয় শক্তিতে রূপান্তর করে। চাণক্যের মতো রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসনিক এই উত্তরণে বিশেষ ভূমিকা পালন করে। চাণক্য, মানে কি বলবো, মানে পলিটিক্স যদি কারোর কাছ থেকে শিখতে হয়, কিভাবে একটা পলিটিক্যাল মোটিভ হওয়া উচিত বা পলিটিক্সটা কিভাবে করা উচিত, সেটা চাণক্য একবারে মানে হাতে ধরে দেখিয়ে দিয়েছে যে কিভাবে একটা রাজা বা অ্যাডমিনিস্ট্রেশন যে হেড, তাকে কিভাবে কাজ করা উচিত, সেটা কিন্তু একদম হাতে ধরেই এই চাণক্য কিন্তু দেখিয়ে দিয়েছিল। বিভিন্ন রকম উক্তি আছে, মানে আমার দারুণ লাগে চাণক্যের বিভিন্ন উক্তিগুলো, আমার দারুণ লাগে। তার মধ্যে একটা আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে, আমি বলি যে তিনি বলেছিলেন যে একদম সোজা মানুষ হয়েও না, সরল সাদাসিধে মানুষ হওয়া সম্ভব নয় বা হওয়া উচিত নয়। অ্যাডমিনিস্ট্রেশন যে হেড হয় তাই কিন্তু সহজ সরল হওয়া একদমই উচিত নয়। তার কারণ জঙ্গলের সোজা গাছগুলোই কিন্তু আগে কাটা হয়। তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো অসাধারণ কিন্তু চাণক্য আমাদের শিক্ষা দিয়ে গেছিলেন, এবং সেই হিসেবে কিন্তু মগধ রাজ্যটা এতটা উন্নত লাভ করেছিল। এই টোটাল এই মগধ যে কেন এত উন্নত হয়েছিল, তার ভৌগোলিক এবং অর্থনৈতিক যে দিকগুলো,
সেটাই আমি এখানে তুলে ধরলাম। আজকের ক্লাসের লাস্ট যে প্রশ্নটা আমি পড়াবো সেটি আজকে তো লাস্ট, আজকের ক্লাসের তো লাস্ট, এবং এই 20 নম্বরের প্রশ্নের যে সিরিজটা আমি শুরু করেছিলাম এটারও কিন্তু লাস্ট। আজকে এর পরের দিন থেকে আমি কিন্তু 5 নম্বরের প্রশ্ন পড়াতে শুরু করব। তো আজকে লাস্ট প্রশ্নটা আমি পড়ছি, সেটা হচ্ছে মধ্য প্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। আমরা প্রাচীন প্রস্তর যুগটা পড়লাম, এবারে আসবো হচ্ছে মধ্য প্রস্তর যুগ। মানব সভ্যতার আদি যুগে শিল্প চর্চা ছিল এক অনন্য স্বভাবজাত প্রবৃত্তি। একটা কালচার বা শিল্প যেটা তৈরি করবে সেটা কিন্তু মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি, এটা মানুষের মধ্যেই আছে। গুহা চিত্রশিল্প বিশেষত মধ্যপ্রস্তর যুগে কেবলমাত্র নান্দনিকতা বা অলঙ্করণ নয়, বরং মানুষের চিন্তাধারা, জীবনযাপন, পরিবেশ, ধর্ম, বিশ্বাস এবং আচার আচরণের একটি প্রমাণপত্র। আমরা যে গুহায় যে চিত্রগুলো ছিল শুধুমাত্র সেটাকে একটা বিশেষত এন্টারটেনিং এর বিষয়, একটা খুব অলংকার, বাহ কি সুন্দর আছে, শুধু সেইটা প্রমাণ করে না, সেই যুগের ইতিহাসটা কেমন ছিল, সেই যুগের মানুষের চিন্তাধারা কেমন ছিল, তাদের জীবনযাপন কেমন ছিল, ধর্ম বিশ্বাস কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, তাদের কিভাবে তারা আচার করতো, প্রত্যেকটা কিন্তু এই চিত্র থেকে আমরা তার একটা জ্বলন্ত প্রমাণপত্র আমরা বলতে পারি। মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক যুগ প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময় মানুষ ধীরে ধীরে কৃষিকাজে প্রবেশ করতে শুরু করলেও শিকার ও সংগ্রহ ভিত্তিক জীবনযাপন প্রধান ছিল। না, এই মধ্যপ্রস্তর যুগে তারা আস্তে আস্তে খুব স্লো প্রসেসে তারা কৃষিভিত্তিক জীবনে যাচ্ছে, এন্টার করছে কৃষিভিত্তিক জীবনে, কিন্তু তারা সেই সময় কিন্তু এই পশু শিকার বা সংগ্রহ থেকে কিন্তু পুরোপুরি বেরোয়নি। বলা যায় এটা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ফার্স্ট স্টেপ। এই যুগে গুহা শিল্প সেই রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য। মধ্যপ্রস্তর যুগ, যেটা প্রাচীন প্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের মধ্যবর্তী এক গুরুত্বপূর্ণ পর্ব। এই কারণ প্রাচীন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের মধ্যে এই কানেকশনটা কিন্তু এই মধ্যপ্রস্তর যুগে হয়েছিল। আমি একটা সংক্ষেপে বলার চেষ্টা করছি। ধর, প্রাচীন প্রস্তর যুগে মানুষ পশু শিকার করত, খাদ্য সংগ্রহ করত। এবারে সে মধ্যপ্রস্তর যুগে যেই এলো, তারা আস্তে আস্তে কৃষিকাজ থেকে আস্তে আস্তে খুবই অল্প পরিমাণ তারা কৃষিকাজ করতে শিখলো, কিন্তু তারা সেই সময় পর্যন্ত কিন্তু খাদ্য সংগ্রহকারক এবং পশু শিকার করে জীবনযাপনটা করতো। এবার এইখান থেকে যখন নব্যপ্রস্তর যুগে ট্রান্সফর্ম হবে তখন টেকনোলজি দেখা যাবে আরো উন্নত হয়েছে এবং তারা পার্মানেন্ট সেটেলড করছে, তারা কৃষিকাজে খুবই উন্নত করছে, পুরোপুরি কৃষিকাজের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। তো এই যে মিক্সিং, যে প্রাচীন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের যে মিক্সিংটা আমি যদি দেখি, সেটা কিন্তু মধ্যপ্রস্তর যুগেই কিন্তু দেখা যায়। এই সময়কাল জুড়ে প্রযুক্তিগতভাবে ক্ষুদ্র ও সূক্ষ্ম পাথরের অস্ত্র ব্যবহারের প্রবণতা দেখা দেয়। প্রাকৃতিক পরিবর্তন, যেমন বরফ যুগের অবসান, তাপমাত্রা বৃদ্ধির ফলে উদ্ভিদ ও প্রাণীকুলের পরিবর্তন এই যুগে শিল্পের গভীর প্রভাব ফেলেছিল। এই পর্বে মানুষ ছায়াবহুল বনভূমিতে, নদী ও হ্রদের ধারে বসবাস শুরু করে। আগে কিন্তু করতো না, আগে যেখানে ওই গুহার খাঁজে, তারপরে কি বলে পাথরের খাঁজে, পাহাড়ের ডালে, গাছের ডালে এরা কিন্তু বসবাস করতো। কিন্তু এইবারে এরা কিন্তু একটা ছায়া কুটির, মানে লতা পাতা দিয়ে একটা জায়গা করার চেষ্টা করছে, বা নদীর ধারে জলটাকে খুব ওরা ইম্পর্টেন্ট দিচ্ছে, বা জলটা তো আমাদের লাগবেই। তো জলের কাছাকাছি যদি আমি বসবাসটা করি তাহলে সহজেই আমি এই জলটাকে পেতে পারি। তো এই ধরনের জিনিস কিন্তু তারা আস্তে আস্তে শুরু করলো। খাদ্য সংগ্রহের পাশাপাশি মাছ ধরা, পশু পোষা, প্রাথমিক কৃষিকাজ শুরু হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট, আমি বলতে ভুলে গেছি যে এই মানুষ পশু পোষ মানাতে ছিল, পশু শিকার করার সঙ্গে সঙ্গে পশু পোষ মানাতেও তারা কিন্তু এই যুগে শুরু করলো। এবং প্রাইমারি লেভেলে যে কৃষিকাজ সেটা কিন্তু তারা এই মধ্যপ্রস্তর যুগ থেকে কিন্তু শুরু হয়েছিল। এই বৈচিত্র্যময় পরিবেশ ও অর্থনৈতিক রূপান্তর শিল্পে প্রতিফলিত হয়েছে। বিভিন্ন চিত্রশিল্পে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাই। বা এই জিনিসগুলো কোথায় প্রমাণ পেলাম? অনেক জায়গা থেকে প্রমাণ পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটা
জ্বলন্ত প্রমাণপত্র হচ্ছে এই গুহাচিত্র। গুহা শিল্পের বৈশিষ্ট্য। স্থান: মধ্যপ্রস্তর যুগের গুহাচিত্রগুলি প্রধানত ভারতের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, বিহার, ওড়িশা, দক্ষিণ ভারতের কিছু অংশে আবিষ্কৃত হয়েছে। ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। এই গুহাগুলি ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এবং ভারতের গুহাচিত্র শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এই যে এখানে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে এদেরকে মান্যতা দিয়েছে এবং অদ্ভুত অদ্ভুত গুহাচিত্র কিন্তু এখানে আমরা দেখতে পাই। আধমগড়, লখনদার, কুদারা, বিলাসপুর ইত্যাদি স্থানেও কিন্তু এই গুহাচিত্র পাওয়া যায়। চিত্রকলার বিষয়বস্তু কি ছিল? শিকার দৃশ্য, মানে এমন একটা চিত্র ওখানে আঁকলো যেখানে দলবদ্ধভাবে সেখানে শিকার করছে সে, এবং মানুষ তীর ধনুক নিয়ে বা জাল ফেলে বা ট্র্যাপ দিয়ে কিন্তু সেই বা অস্ত্র ব্যবহার করছে, বর্ষা ছুটছে, এই ধরনের কিন্তু চিত্র কিন্তু সেই গুহা থেকে আমরা কিন্তু পাই। এছাড়া পশু পাখি, হরিণ, গরু, হাতি, বন্য শূকর, গন্ডার প্রভৃতি প্রাণীর চিত্র মানে প্রচুর চিত্রই এরকম আমরা কিন্তু পাই। মানে বিভিন্ন প্রাণীর কিন্তু চিত্র কিন্তু গুহাতে আমরা পেয়েছি। তো সেখান থেকে আমরা সাক্ষ্য বহন করে কোন কোন প্রাণীদের সঙ্গে মানুষের যোগাযোগ অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছিল। নৃত্য ও সঙ্গীত, দলবদ্ধ নৃত্য, বাদ্যযন্ত্রের ব্যবহার ইত্যাদি চিত্র কিন্তু পাওয়া যায়। তারা একসাথে নাচছে বা এই করছে, এই ধরনের চিত্র কিন্তু ওখানে গুহা চিত্রে পাওয়া যাচ্ছে। তারা কোনো রকম কোনো ফেস্টিভ্যাল সেই সময় তারা মানাতো, তো সেটা তারা মানে দলবদ্ধভাবে একসাথে মজা করছে, নৃত্য করছে, সেগুলো কিন্তু করতো। বা বিভিন্ন বাদ্যযন্ত্র, তারা যে বাদ্যযন্ত্রগুলো ইউজ করতো সেইগুলো কিন্তু সেই চিত্রে কিন্তু পাওয়া যায়। দৈনন্দিন জীবন কিভাবে পাওয়া যায়? মানুষকে খাদ্য সংগ্রহ, সন্তান প্রতিপালন, কৃষির প্রাথমিক চর্চা ইত্যাদি অবস্থা দেখা যায়। তো এই জিনিসগুলোও কিন্তু গুহা চিত্রে আমরা পাই। এবারে প্রযুক্তি ও রঙের ব্যবহার, এটাকেও আমি টেকনোলজি বলবো। যে এই যে আমরা এখন রং ইউজ করতে গেলে দোকানে যাই, এই মোম রং, এই হ্যান্ড রং, এই প্যাস্টেল, এই ওই করছি। তারা প্রকৃতি থেকে যে রংগুলো পাওয়া যায়, প্রকৃতি থেকে বিভিন্ন রং পাওয়া যায়, সেইগুলোকে তারা ইউজ করতো। এই গুহা চিত্রগুলি সাধারণত লাল, বাদামি, সাদা, কালো রঙে অঙ্কিত হয়েছে। রং তৈরি হতো প্রাকৃতিক খনিজ পদার্থ দিয়ে, যেমন হেমাটাইট, এটা লাল রঙে পাওয়া যায়। হেমাটাইট একটা খনিজ, সেটা লাল রং হয়। চুনাপাথর সাদা হয়, কাঠকয়লার গুঁড়ো কালো হয় এবং মাটি থেকে। চিত্রগুলির আঙুল, কাঠি ও পশুর লোম দিয়ে তৈরি করা হতো, মানে আঁকতো। মানে কেউ আঙুল দিয়ে ওই চিত্রটা আঁকা হতো বা কাঠি দিয়ে করতো, বা পরবর্তীকালে পশুর লোম ছাড়িয়ে ছাড়িয়ে সেটাকে তুলির মতো করে, সেটাকে বেঁধে সেটাকে তুলির মতো ইউজ করে কিন্তু তারা আঁকাআঁকি করতো। শৈলী ও রূপ, মধ্যপ্রস্তর যুগের চিত্রগুলিতে একটি সরলতা এবং প্রতীকী শৈলী লক্ষ্য করা যায়। কোনো জটিলতা নেই। মানে খুব বুদ্ধিমত্তার, এখন একটা আর্ট গ্যালারিতে গেলে একটা বিশাল বড় একটা মানে একটা আর্টের একটা জ্ঞান থাকতে হবে, তবে ওই চিত্রটা হয়তো মানে বুঝতে পারবো বা বুঝতে পারবো। কিন্তু সেই সময় তারা যে গুহা চিত্রগুলো আঁকতো সেটা খুবই সিম্পল, মানে শিকার করতে যাচ্ছে তার চিত্র, বা আনন্দ করছে, নৃত্য করছে তার একটা চিত্র, সন্তান প্রতিপালন হচ্ছে তার একটা চিত্র, বা হরিণের একটা চিত্র, বা গরু বা মোষের একটা চিত্র, এরকম নর্মাল খুব সিম্পল কিন্তু চিত্রগুলো আঁকতো। চিত্রগুলি ছিল অনিয়মিত, কিন্তু কিছু ক্ষেত্রে গঠনে গাণিতিক ছন্দ এবং নান্দনিক ব্যালেন্সও দেখা যায়। তো খুব সমান্তরাল একটা লাইন আঁকছি, যেরকম আমরা স্কেল দিয়ে এখন করি, একটা খুব এই আঁকার চেষ্টা করি, কিন্তু তারা সেইভাবে কিন্তু সেটা একদম রুলস মেনে কিন্তু বিভিন্ন ধরনের যে ছবি আঁকার যে প্রসেসগুলো হয় সেগুলো কিন্তু সেই সময় ছিল না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যালেন্সিং দেখা গেছে, যে ছবি আঁকার মধ্যে ব্যালেন্সিং দেখা গেছে, একটা বৈশিষ্ট্য, একটা ছন্দ কিন্তু সেই ছবি আঁকার মধ্যে দেখা যায়। অনেক ক্ষেত্রেই চিত্রগুলি ধারাবাহিকভাবে সাজানো যা একটি আখ্যান বা গল্প বলার সম্ভাবনা ইঙ্গিত দেয়। মানে মানে গল্প যেরকম আমরা লিখি, তো সেরকম গল্পটার মাধ্যমে চিত্র আঁকা। তো এরপরে এই পাখিটা যাচ্ছে, হ্যাঁ, তারপরে দেখাচ্ছে কাকটা গিয়ে কলসিতে পাথরটা ফেললো, আবার একটা নিয়ে এলো, ফেললো, এইভাবে জলটা উঠলো, খেলো। এই যে গল্পটা, এটা একটা নীতিকথার গল্প। তো এই ধরনের বিভিন্ন যে চিত্রের মাধ্যমে কিন্তু গল্প বা আখ্যানগুলো কিন্তু পাওয়া যেত। সেখানে কোনো গল্প লেখা থাকতো না, এই চিত্রের মাধ্যমে গল্পটা বোঝানো হতো। ধর্মীয় ও আধ্যাত্মিক দিক, গুহা চিত্রগুলোতে ধর্মীয় বা আধ্যাত্মিক উপাদান থাকবার প্রবণতা স্পষ্ট। জুম মরফিস কিছু চিত্রে দেখা যায়। জুম মরফিসটা কি? জুম মরফিসটা হচ্ছে, আমরা যদি প্রাচীন দেবতা দেখি,
তার মধ্যে যে বিষ্ণুর যে অবতারগুলো সেটা হচ্ছে তোর বরাহ অবতার, নৃসিংহ অবতার, মানে অর্ধেক মানুষ অর্ধেক পশুর যে এই বিষয়গুলো সেগুলো কিন্তু তারা সেই সময় তারা কিন্তু সেটাকে মানতো। আমি বলছি না যে বরাহ অবতার মানতো বা নৃসিংহ অবতার মানতো, আমি অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি। তারা সেইভাবে কিন্তু একটা চিত্র আঁকতো যেখানে কিছুটা কিছুটা মানুষের শারীরিক গঠন, কিছুটা পশুর শারীরিক গঠন কিন্তু থাকতো, এবং সেখানে তারা একটা ধর্মীয় আচার আচরণের অংশ হিসেবে দেখা দিত। ম্যাজিক্যাল বা টোটেমিক বিশ্বাস বা শিকার দৃশ্য চিত্রিত করা হতো যেন সেই শিকার সফল হয়। এক প্রকার সিম্প্যাথেটিক ম্যাজিকের উদাহরণ। নৃত্য বা রিচুয়াল দৃশ্য কোনো একটি সামাজিক বা ধর্মীয় উৎসবের প্রতিফলন হতে শুরু করে। তো এই ধরনের ম্যাজিক্যাল মানে টোটকা যেটাকে আমরা বলি আর কি, তো সেইটা মানে পুজো মানে দেখা যেত যে তারা কিছু একটা রিচুয়াল পালন করছে শিকারে যাওয়ার আগে। হ্যাঁ, তো শিকারে যাওয়ার আগে কিছুটা রিচুয়াল পালন করছে, বা তারা এমন একটা রিচুয়াল পালন করছে যেরকম আমরা পুজোর সময় যেটা আমরা ধনুচি নাচ যেটাকে আমরা বলি যে রিচুয়াল নাচগুলো, তারাও সেরকম একটা কোনো রিচুয়াল নাচের মধ্যেও কিন্তু সেই দৃশ্যগুলো কিন্তু গুহাচিত্রে ফুটে উঠতো। এগুলো থেকে কিন্তু বহু তথ্য আমরা কিন্তু পাই। তো আমাদের প্রত্নতাত্ত্বিক যে গুহাচিত্রের মধ্যে ভীমবেটকা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভীমবেটকা গুহাগুলির মধ্যে প্রায় 700টি গুহা আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 39টি গুহা চিত্র সমৃদ্ধ। 700টি গুহা আবিষ্কার করেছে এই ভীমবেটকায় ভারতের, এবং তার মধ্যে কিন্তু 39টি গুহাতে এই চিত্রশিল্পী মানে গুহা চিত্র কিন্তু আছে। জু রক শেল্টার নামে পরিচিত একটি গুহায় বিপুল সংখ্যক পশুর চিত্র রয়েছে। তো এগুলো গুগল করলেই এই চিত্রগুলো তোরা পেয়ে যাবি। এখানে প্রাপ্ত চিত্রগুলিতে পরস্পরের উপর নতুন চিত্র আঁকার প্রথাও দেখা যায়, যা বহু প্রজন্ম ধরে এই গুহাচিত্রের ধারা বজায় রাখার ইঙ্গিত দেয়। তো একটা চিত্রের উপরে আর একটা চিত্র তারা এঁকেছে, তো এর দ্বারাই প্রমাণ হয় যে ওই গুহায় অনেক সময় ধরে অনেক প্রজন্ম, একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন, অনেক জেনারেশন কিন্তু ওই গুহায় তারা সেটেল করেছেন। কয়েকটি গুহায় মেসোলিথিক বা নিওলিথিক যুগের মধ্যবর্তী রূপান্তরকালীন চিত্র পাওয়া যায়। যেই মধ্যপ্রস্তর যুগ থেকে কিভাবে নব্যপ্রস্তর যুগের যে ট্রান্সমিশনটা হচ্ছে, সেই চিত্রগুলোও কিন্তু ডেভেলপমেন্ট পাওয়া যাচ্ছে। সেটা কৃষি কাজ করছে সেই চিত্রগুলো পাওয়া যাচ্ছে, বা কৃষিকাজের বিভিন্ন যে যন্ত্রপাতি সেগুলো যে উৎপাদন ও মানে ইনভেন্ট করছে সেই চিত্রগুলো হয়তো দেখা যাচ্ছে। এই নতুন নতুন কিন্তু জিনিসগুলো দেখা গেছে এই ভীমবেটকায়। নেক্সট আছে সমাজবিজ্ঞান ও প্রত্নতত্ত্বের দৃষ্টিভঙ্গি। গুহাচিত্র শুধুমাত্র শিল্প নয়, আমি আগেও বললাম, বরং তা একটি সভ্যতার চিন্তন, যোগাযোগ ও বৌদ্ধিক বিকাশের প্রতিচ্ছবি। এটি ভাষার বিকল্প এক রূপ ছিল, যেখানে প্রতীক ও দৃশ্যের মাধ্যমে অভিব্যক্তি ঘটানো হতো। না এখানে একটা তো ভাষায় তো লেখা হতো না যে ম্যানুস্ক্রিপ্ট লেখা আছে, শিলালিপি লেখা আছে, এরকম তো বিষয়টা নয়। তো চিত্রের মাধ্যমে কিন্তু সেই দৃশ্যগুলোর অভিব্যক্তি ঘটতো। মানুষের কালেকটিভ মেমোরি বা ইতিহাস সংরক্ষণের একটি মাধ্যমও ছিল এই শিল্প। প্রত্নতত্ত্ববিদরা এই চিত্র বিশ্লেষণ করে মানুষের সমাজ, লিঙ্গভেদ, খাদ্যাভ্যাস, পরিবেশ ও সম্পর্ক বিষয়ে ধারণা লাভ করেন অবশ্যই। নেক্সট আসি হচ্ছে গুহা শিল্প ও আধুনিক শিল্প চিন্তা। আধুনিক ইতিহাসবিদ গুহাচিত্রকে প্রাগৈতিহাসিক মানব মনের ভিজুয়ালি এনকোডেড এক্সপ্রেশন বলে থাকেন। এই শিল্প ভাবনা পরবর্তীকালে ভারতের মথুরা, অমরাবতী, বাঘ ও অজন্তার গুহাচিত্র প্রভাব ফেলেছে। আমাদের আধুনিক কালে যে চিত্রশিল্পীগুলো চিত্রশিল্পী হোক বা আর্কিটেকচার বলি বা বিভিন্ন যে কালচার গুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু অনেকটা ইনফ্লুয়েন্স হয়েছে এই গুহাচিত্র থেকে। তো এটা অনেকটা আমাদের ইনফ্লুয়েন্স করেছে। নেক্সট আসি হচ্ছে ভারতীয় গুহাশিল্প বনাম ইউরোপীয় গুহাচিত্র। ভারতের ভীমবেটকা গুহাচিত্রের তুলনা করা যায় ফ্রান্সের লাস্কো ও স্পেনের আলটামিরা গুহাচিত্রের সঙ্গে। ইউরোপীয় গুহাচিত্র সাধারণত প্রাচীন প্রস্তর যুগের, এবং তাতে রিয়ালিস্টিক পশুচিত্র বা গুহার গভীরে আঁকা দৃশ্য দেখা যায়। ইউরোপে যে গুহাচিত্রগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে ম্যাক্সিমাম প্রাচীন প্রস্তর যুগের, এবং তাদের পশুদের চিত্র, যেরকম আমি বললাম যে বাইসনের চিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে গুহাচিত্র বলতে আমার ইতিহাস বইতে প্রথম যে চিত্রটা মনে হয় এই বাইসনের চিত্রটাই খুব রিয়ালিস্টিক, এবং সেই দৃশ্যগুলো যে এবং গুহার গভীরে বিভিন্ন আঁকা এই চিত্রগুলো কিন্তু পাওয়া যেত। এই তুলনায়
ভারতীয় গুহাচিত্র অপেক্ষাকৃত আলগা ও প্রতীকী এবং গুহার প্রবেশযোগ্য অংশে আঁকা হয়েছিল। ইউরোপীয় যে গুহাচিত্রগুলো সেগুলো গুহার অনেক ভেতরে ঢুকে সেখানে কিন্তু আঁকা হতো। আর এই ভারতীয় যে গুহায় সেগুলো দেখা গেছে যে মানে গুহাতে প্রবেশ করছি সেখানেই এই চিত্রগুলো কিন্তু আঁকাআঁকি তারা করেছে। এই এই তুলনামূলক অধ্যয়নে দেখা যায় মানবজাতি সমগ্র পৃথিবীতে একই রকম শিল্পসৃষ্টি প্রবৃত্তি দেখিয়েছে। তো আমি যদি বিভিন্ন জায়গায় ইউরোপেও দেখি বা এখানেও দেখি, তো মেন বিষয়টা হচ্ছে তারা গুহাতে চিত্রে আঁকতো, এন্টারটেন হতো বিভিন্ন রকম ভাবে। তাদের তো এই সময়টুকু এইভাবেই তারা কাজ করতো। তো এই ধরনের এই চিত্রশিল্পীগুলো বা এই গুহা চিত্রগুলো কিন্তু তারা ফুটিয়ে তুলেছিল। তো এই হচ্ছে গুহা চিত্র একটা মধ্যযুগে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং সেখান থেকে আমরা এই মধ্যপ্রস্তর যুগের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন তথ্য আমরা পাই। সেটা শুধুমাত্র একটা চিত্র কিন্তু নয়, সেটা একটা কিন্তু আমাদের ইনফরমেশন বা একটা দলিল বা প্রমাণপত্র কিন্তু এই মধ্যপ্রস্তর যুগের। এছাড়াও এই মধ্যপ্রস্তর যুগটা ইম্পর্টেন্ট কারণ প্রাচীন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের মধ্যে লিঙ্কেজের কাজ করে। আজ এই পর্যন্তই আমি ক্লাস করালাম। আমি যেরকম আমি বললাম যে এই সেমিস্টার 1 এর আমি যে 20 নম্বরের প্রশ্নগুলো শুরু করেছিলাম, এই এই পেপারের 20 নম্বরের যে প্রশ্নগুলো শুরু করেছি সেগুলো আজকে শেষ করলাম। আমি অ্যাজ ইউজুয়াল এটার পিডিএফ আমি দিয়ে দেব। যদি আমার সঙ্গে যোগাযোগ কেউ করে তো আমি পিডিএফ গুলো দেওয়ার চেষ্টা করব। ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন এই দুটো ভার্সনই দেওয়ার চেষ্টা করব। এবং আমার এটা যেহেতু চতুর্থ ক্লাস, আমার আগে 3টে ক্লাস হয়ে গেছে। তো আমি আশা করব যে এই ভিডিওগুলো দেখবি তারা আগে এই 3টে ক্লাস করে এসে এই 3টে ক্লাস দেখলে ভালো হয়। তাহলে সিকোয়েন্সে সেই জিনিসগুলো বোঝাও যাবে এবং বুঝতে পারা যাবে আস্তে আস্তে জিনিসগুলো। এবং যারা আমি ডেসক্রিপশনে আমার আগের যে 3টে ক্লাসের যে লিঙ্ক সেই ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, প্রশ্নগুলোও আমি দিয়ে দেবো। উত্তর নেওয়ার জন্য আমার সঙ্গে ডেসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বার সেখানে যোগাযোগ করতে হবে এবং সবকিছুই আমি কিন্তু দিয়ে দেবো। যদি কোনো অসুবিধা থাকে আমার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারিস, কমেন্টের মাধ্যমে জানাতে পারিস। এইভাবেই আমি তোদেরকে যতটা পারবো আমি সাহায্য করে যাব। আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমি এই 5 নম্বরের কোশ্চেন দিয়ে আমি শুরু করব। যত তাড়াতাড়ি পারবো আমি আবার ভিডিও আনার চেষ্টা করব। আজকের এই পর্যন্তই থাক। টাটা।